আপনি 135 টাকা লিটার অকটেন করছেন, উন্নয়নের জোয়ারে দেশ বাঁচিয়ে দিচ্ছেন, আর বলেন বাংলাদেশ শ্রীলঙ্কায় না কোন উন্নয়ন করতেছেন? বর্তমান সময়ে বাংলাদেশ এবং ভারতের মধ্যে পেট্রোলের ভীষণ সংকট দেখা দিয়েছে। ইতিমধ্যে একটি রাত্রের ব্যবধানে পেট্রোলের দাম প্রায় 70% বেড়ে গিয়েছে এবং এইটা অনুমান করা হচ্ছে যে 2023 সাল নাগাদ এই পেট্রোলের দাম আরও 3000% বেড়ে গিয়ে থাকবে। শুধুমাত্র পেট্রোলই নয়, এর সাথে সাথে ডিজেল, কেরোসিন, অকটেন এই সমস্ত জ্বালানিগুলোর দাম এতটাই বেড়ে যাবে যে 1 লিটারের মূল্য প্রায় 15 থেকে 16,000 টাকা পর্যন্ত হয়ে যাবে, যা প্রায় মানুষের ক্রয় ক্ষমতার বাইরে পৌঁছে যাবে। কিন্তু আপনারা কি এটা জানেন যে এমনটা কেন হচ্ছে? এগুলোর দাম এত কেনই বা বাড়ছে? কি জিনিস দিয়ে এই সবগুলো তৈরি হয়ে থাকে? আজ আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে এই সমস্ত প্রশ্নের উত্তর দিতে চলেছি। আসলে বিষয়টি হলো, এখানে কাজ করা শ্রমিকদেরকে নিজের হাতে তাদের জীবন রেখে সমুদ্র থেকে এই পেট্রোলিয়াম বের করতে হয়, আর সামান্য একটু ভুলের কারণে অনেক মানুষ তার প্রাণ হারিয়েছে এবং এই সমস্ত কাজ করতে গিয়ে অনেক শ্রমিকের মৃত্যু ঘটেছে। এখানে পেট্রোলিয়াম হলো মাটির গভীরতায় থাকা একটি গাঢ় তরল পদার্থ, যার মাধ্যম থেকে পেট্রোল, ডিজেল এবং কেরোসিন আলাদা করে নেওয়া হয়। পেট্রোলিয়াম হলো একটি ল্যাটিন শব্দ, যার অর্থ হলো মাটির নিচ থেকে পাওয়া তেল। এখনও তো আপনারা এটা ভাবছেন, মাটির নিচে এই তেল কিভাবে তৈরি হলো? আসলে আজ থেকে প্রায় 1000 বা লক্ষ কোটি বছর আগে এই পৃথিবীতে ভূমিকম্প হয়েছে এবং পৃথিবীতে বসবাসকারী প্রাণীরা এই মাটির ভিতরে অনেক বছর ধরে চাপা পড়ে থাকার ফলে ডিকম্পোজ হয়ে পুরোপুরিভাবে তরল পদার্থে পরিণত হয়ে গেছে। পেট্রোলিয়াম অনেক সোর্স থেকে পাওয়া যায়, মাটি বা সমুদ্রের তল থেকে পাওয়া যায়, আর এগুলো যখন মানুষ জানতে পারে তখন বিভিন্ন কোম্পানি এই পেট্রোলিয়াম ধীরে ধীরে বের করতে থাকে, আর এর মধ্য থেকে কাঁচা তেল অর্থাৎ ক্রুড অয়েল, আর এই ক্রুড অয়েল থেকে পেট্রোল, ডিজেল, কেরোসিন এমনকি মোম তৈরি করা হয়ে থাকে। কাঁচা তেল বের করার পরে এগুলোকে সরাসরি ফ্যাক্টরির মধ্যে নিয়ে যাওয়া হয়। এগুলো সমুদ্র কিংবা মাটির উভয় জায়গা থেকে পাওয়া গিয়ে থাকে, কিন্তু সব জায়গাতে এগুলোকে পাওয়া যায় না। সোনা অথবা কয়লা খনির মতনই বিশেষ বিশেষ জায়গাতে এগুলো খুঁজে পাওয়া যায়। এই ক্রুড অয়েল সমুদ্র থেকে সংগ্রহ করা হয়। এগুলো উত্তোলন করার জন্য ফ্লোটিং রিফাইনারি ব্যবহার করা হয়, আর যেগুলো মাটি থেকে উত্তোলন করা হয় সেগুলোর জন্য কুয়ো তৈরি করা হয়ে থাকে। তবে প্রশ্ন হলো, শুনতে যতটা সহজ মনে হচ্ছে ঠিক ততটা কিন্তু সহজ না, আর এগুলো উত্তোলন করা থেকে এগুলো কোথায় আছে তা খুঁজে বের করতে বেশি সময় লাগে। অনেকবার তো এগুলো খুঁজে বের করতে কয়েক বছর সময় লেগে গিয়ে থাকে। এছাড়াও এগুলো খোঁজার জন্য মাটি কিংবা সমুদ্রে অনেক বড় বড় মেশিন ব্যবহার করা হয়, সেই কারণে অনেক কোটি কোটি টাকা খরচ হয়ে যায়। মেশিনের মাধ্যমে এগুলো খোঁজার জন্য কোনো বিশেষ জায়গায় খুঁড়তে হয়, আর যখন মাটি থেকে পেট্রোলিয়ামের সন্ধান পাওয়া যায় তখনই সেই জায়গায় এগুলোকে আটকে দেওয়া হয়, যেন সমুদ্রের প্রবাহের কারণে বেশি নড়াচড়া না করে। এরপরে সমুদ্রের মধ্যে ড্রিলিং করা হয়ে থাকে, যেমনটা টিউবওয়েল বসানোর জন্য করা হয়। তবে এগুলোকে হাজার হাজার ফিট মাটির তলা যেতে হয়, আর যখন এগুলো পেট্রোলিয়ামের সন্ধান পায় তখন পাইপের মাধ্যমে সে পেট্রোলিয়াম উপরে তুলে নেওয়া হয়। তারপর এগুলোকে ফ্যাক্টরিতে পাঠিয়ে ক্রুড অয়েলের বড় বড় সিলিন্ডারে ভর্তি করে নেওয়া হয়। তারপর এগুলোকে বিভিন্ন মাত্রায় গরম করা হয়ে থাকে। আমি হয়তো আপনাদেরকে আগেই বলেছিলাম, এই পেট্রোলিয়াম পদার্থ থেকে পেট্রোল, ডিজেল, কেরোসিন এই সবগুলো আলাদা আলাদা তাপমাত্রায় আলাদা করা হয়ে থাকে। এই পেট্রোলিয়ামগুলোকে সিলিন্ডারের উপর রেখে এর ভেতরে তাপমাত্রা বাড়িয়ে দিয়ে আলাদা আলাদা পাইপের মাধ্যমে পেট্রোল, ডিজেল, কেরোসিন এই সবগুলো আলাদা করে নেওয়া হয়। আপনারা হয়তো এটা জানেন যে প্রত্যেকটি তেলেরই আলাদা বয়েলিং পয়েন্ট থাকে। তাছাড়াও কাঁচা তেলের আলাদা আলাদা বয়েলিং পয়েন্ট আছে এবং এগুলোর ভেতরে পেট্রোল এবং ডিজেল রয়েছে। তাই বিভিন্ন তাপমাত্রায় এগুলোকে গরম করে পেট্রোল এবং ডিজেল সংগ্রহ করা হয়। যখন পেট্রোলিয়াম বাষ্পে রূপান্তরিত হয় তখন যদি বাষ্প থেকে ডিজেলকে সংগ্রহ করতে হয় তাহলে এটিকে 207 ডিগ্রি তাপমাত্রায় গরম করতে হবে। 40 ডিগ্রি তাপমাত্রায় পেট্রোল পাওয়া যায়। ঠিক এমনইভাবে 160 ডিগ্রি তাপমাত্রায় কেরোসিন পাওয়া যায়।
এরকমভাবে বিভিন্ন তাপমাত্রায় বিভিন্ন রাসায়নিক পদার্থ পাওয়া যায়। এগুলোকে পেট্রোলে রূপান্তরিত করার পরে যাচাই করে নেওয়া হয় যে কেমন ধরনের পেট্রোল পাওয়া গেছে। এর মধ্যে থাকা অকটেনের পরিমাণ যত বেশি হবে সে পেট্রোল তত বেশি দামি হিসাবে ধরা হবে। তারপরে এগুলো ট্যাঙ্কির মধ্যে ঢুকিয়ে বাজারে পাঠানো হয় এবং বিভিন্ন পেট্রোল এবং ডিজেল কোম্পানি এই সমস্ত তেল সংগ্রহ করার জন্য অনেক টাকা খরচ করে থাকে। এতক্ষণ আমি আপনাদেরকে বললাম এগুলো কিভাবে সংগ্রহ করা হয় অথবা তৈরি করা হয়, কিন্তু আপনারা কি জানেন যে এগুলোর দাম এত কেন বেশি হয়? আপনারা হয়তো আগের ঘটনা শুনে বুঝতে পেরেছেন যে এগুলো উত্তোলন করা কতটা কঠিন এবং কতটা খরচের কাজ। সেই কারণে বিভিন্ন কোম্পানি এর দাম বিভিন্ন করে থাকে। আর যে সকল দেশে এইসব তেলগুলো রিজার্ভ করে রাখে সেই সকল দেশে এই তেলের দাম কম হয়ে থাকে, এবং যে সকল দেশে এইসব তেল রিজার্ভ থাকে না সেখানে এর দাম বেশি হয়ে থাকে, যেমন ভারত এবং বাংলাদেশ। এছাড়াও রিফাইন্ড এর উপর বিভিন্ন দাম নির্ভর করে, কারণ মাটি কিংবা সমুদ্র থেকে এই উত্তোলন করা তেল উত্তোলন করতে আলাদা আলাদা খরচ হয়ে থাকে, এবং যেসব তেল উত্তোলন করতে বেশি খরচ হয় সেগুলো সাধারণ মানুষের কাছে বেশি দামে বিক্রি করা হয়। যে সকল তেল উত্তোলন করতে কম খরচ হয় সেগুলো সাধারণত কম দামে বিক্রি করা হয়ে থাকে। এই তেলের দাম বৃদ্ধির সব থেকে বড় কারণ হলো সরকারের দ্বারা নেওয়া ট্যাক্স, কারণ সরকার এই তেলগুলোর ওপরে যত পরিমাণ ট্যাক্স নেবে তেমন পরিমাণে এই তেলের দাম নির্ধারিত হবে। ভারত সরকার এবং রাজ্য সরকার মিলে এই তেলের উপর প্রায় 60% বেশি ট্যাক্স ধার্য করে থাকে। তাছাড়া প্রতি বছর এই তেলের দাম বেড়েই চলেছে, কারণ পেট্রোলিয়াম নন রিনিউয়েবল পদার্থ। এর মানে হলো যদি এগুলো একবার শেষ হয়ে যায় তাহলে দ্বিতীয়বার এগুলোকে ব্যবহার করা সম্ভব না। তাই দিন দিন এই তেলের ব্যবহার যতটা বৃদ্ধি পাচ্ছে এগুলোর দামও তেমনই বৃদ্ধি পাচ্ছে, কারণ এই তেলের উত্তোলন এবং ব্যবহার করার ফলে আস্তে আস্তে এগুলো শেষ হয়ে যাচ্ছে। বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী মানুষ যে পরিমাণে তেল ব্যবহার করছে বিগত 40 বছরের মধ্যে হয়তো এই তেল শেষ হয়ে যেতে পারে, অথচ আমাদের প্রতিদিনের জীবনে এই তেল ব্যবহার করা হয়ে থাকে, সেটা কৃষিকাজই হোক কিংবা 5 স্টার হোটেল। এই তেল প্রায় সমস্ত জায়গাতে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। আর সেই কারণে ইরান, কুয়েত, আরব এই সমস্ত দেশগুলো অনেক বেশি ধনী হয়ে থাকে, কারণ পৃথিবীর সব থেকে বেশি তেল তাদের দেশ থেকে পাওয়া যায়। পৃথিবীর সমস্ত দেশ তাদের উপর নির্ভরশীল আছে। তাছাড়াও এই দেশে নিজেদের সংগঠন রয়েছে এবং তারা একসাথে বসে এই তেলের দাম নির্ধারণ করে থাকে। যদিও পৃথিবীতে এখন সোলার ইলেকট্রিসিটি চলে এসেছে, কিন্তু কোথাও না কোথাও এই সমস্ত জিনিসের প্রোডাকশনে পেট্রোল কিংবা ডিজেলের হাত রয়েছে। এখন আপনারা হয়তো বুঝতেই পারছেন যে সকল দেশে তেল বেশি পরিমাণ পাওয়া যায় সেই সকল দেশ কেন বেশি ধনী হয়ে থাকে। বর্তমানে এই সমস্যা দূর করতে এখন রিনিউয়েবল শক্তির দিকে বেশি নজর দেওয়া উচিত, যেমন সোলার এনার্জি, উইন্ড এনার্জি। এগুলো তাড়াতাড়ি শেষ হয়ে যাওয়ার শক্তি না। পৃথিবীতে যে সমস্ত শক্তি দ্রুত শেষ হতে চলেছে সেগুলোর উপর নজর না দিয়ে আমাদেরকে অন্যান্য শক্তির উপর নজর দেওয়াটা বেশি করে জরুরি। অবশ্যই এখন অনেক গাড়ির কোম্পানি আছে যারা ইলেকট্রিক কিংবা সোলার কার তৈরি করছে। ভবিষ্যতে হয়তো এই গাড়িগুলো পেট্রোল অথবা ডিজেলে নয়, সূর্যের আলোর মাধ্যমে চলাচল করবে। আজকের ভিডিও এই পর্যন্তই। তো যদি ভিডিও ভালো লেগে থাকে তো লাইক করার সাথে সাথে আপনার বন্ধু ফ্যামিলির সাথে শেয়ার করুন। ধন্যবাদ।